রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের আসল কারণটা যদি বুঝতে চান তাহলে আমাদের তাকাতে হবে এর মানচিত্রের দিকে, মানে এর ভূগোলের দিকে। এই বিশ্লেষণটা একরকম জরুরি নিরাপত্তা পর্যালোচনার মতোই, যেখানে আমরা দেখব কিভাবে শত শত বছরের ইতিহাস আর ভূগোল আজকের রাশিয়াকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, আধুনিক যুদ্ধ বলতে ঠিক কি বোঝায়? চোখের সামনে শুধুই কি ট্যাঙ্কের সারি আর সেনাদের কুচকাওয়াজ? ভূ রাজনীতির নতুন ময়দানে লড়াইটা কি কেবল সামরিক শক্তি দিয়েই হয়, নাকি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা অস্ত্র হতে পারে সাধারণ একটা গ্যাসের পাইপলাইন? আর এখানেই কিন্তু আজকের সংকটের মূল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, ইউরোপের অর্থনীতি রাশিয়ার গ্যাসের ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। কোনো কোনো দেশ তো তাদের চাহিদার ৬০ থেকে ১০০% গ্যাসই রাশিয়া থেকে আমদানি করে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো মস্কো শুধু একটা পাইপলাইনের ভালভ ঘুরিয়ে একটা গোটা মহাদেশের ঘরের হিটার থেকে শুরু করে কারখানার চাকা পর্যন্ত থামিয়ে দিতে পারে। এটা একটা অমছম বড় রাজনৈতিক অস্ত্র, তাই না? এই যে ক্ষমতার খেলা, এর ঠিক কেন্দ্রবিন্দুতে আছে ইউক্রেন। রাশিয়ার কাছে ইউক্রেন শুধু একটা প্রতিবেশী দেশ না, এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। চলুন একটু তলিয়ে দেখি, কেন এই একটা দেশ রাশিয়ার ভূ রাজনৈতিক পরিকল্পনার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর পেছনে আসলে তিনটা বড় কৌশলগত কারণ আছে। এক, ইউক্রেন হল সেই বিশাল উত্তর ইউরোপীয় সমভূমির একটা অংশ, যা ঐতিহাসিকভাবে রাশিয়ার বুকে আক্রমণের একটা খোলা দরজা হিসেবে কাজ করেছে। দুই, যদি ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট মানে ন্যাটোতে যোগ দেয়, মস্কোর চোখে সেটা হবে তাদের নিরাপত্তার কফিনের শেষ পেরেক ঠোকার মতো। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ক্রিমিয়ার সেভাস্টোপোল বন্দর। এটা রাশিয়ার একমাত্র নির্ভরযোগ্য উষ্ণ জলের নৌঘাঁটি। সারা বিশ্বে তাদের নৌশক্তি টিকিয়ে রাখার জন্য এটা অপরিহার্য। চলুন এবার ইউক্রেনের সীমানা ছাড়িয়ে একটু বড় প্রেক্ষাপটে দেখি। রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের এই যে উত্তেজনা, এই ভয় বা অবিশ্বাস কিন্তু আজকের নয়, এর শেকড় কয়েকশো বছরের পুরনো। বর্তমান পরিস্থিতিকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের সেই ইতিহাসের গভীরে যেতেই হবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ন্যাটো জোট ধীরে ধীরে কিন্তু লাগাতার পূর্ব দিকে এগিয়েছে। ১৯৯৯ সাল থেকে শুরু করে একের পর এক পূর্ব ইউরোপের দেশ এই সামরিক জোটে যোগ দিয়েছে। এমনকি এস্টোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়ার মতো দেশ, যারা একসময় সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল, তারাও এখন ন্যাটোর সদস্য। এখন মস্কোর দৃষ্টিকোণ থেকে যদি ভাবেন, তাহলে এই সম্প্রসারণটা তাদের সীমান্তের দিকে চেপে আসা একটা সামরিক ফাঁসের মতো মনে হবে। এখানে দুটো একেবারে ভিন্ন গল্প কাজ করছে। ন্যাটো বলছে এটা একটা প্রতিরক্ষামূলক জোট, আর প্রত্যেক স্বাধীন দেশের অধিকার আছে নিজেদের নিরাপত্তার পথ বেছে নেওয়ার। কিন্তু রাশিয়ার চোখে এটা তাদের চারপাশে গড়ে ওঠা একটা আগ্রাসী সামরিক দেয়াল, যা তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাতই কিন্তু আজকের এই তীব্র উত্তেজনার মূল কারণ। কিন্তু প্রশ্ন হল, এই সব ভয়, এই নিরাপত্তাহীনতার আসল উৎসটা ঠিক কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রাশিয়ার মানচিত্রের মধ্যেই, তার ভূগোলে, যা হাজার বছরেও এক চুল বদলায়নি। চলুন রাশিয়ার এই সমতল ভূমির অভিশাপ জিনিসটা কি সেটা একটু দেখি। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, প্রায় ৬০ লক্ষ বর্গ মাইল, মানে ১১টা টাইম জোন জুড়ে এর বিস্তার। ভাবা যায় বিশাল, কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল আকারটাই রাশিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। কিভাবে? চলুন সেটাই দেখা যাক। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। এত বড় দেশ হওয়ার সত্ত্বেও রাশিয়ার ইতিহাস হল পশ্চিম দিক থেকে বারবার আক্রমণের ইতিহাস। পোল্যান্ড, সুইডেন, নেপোলিয়নের ফ্রান্স এবং বিশ্ব শতকে দুবার জার্মানি, সবাই এই একই পথ ধরে মস্কোর দিকে এগিয়েছে। এই ঐতিহাসিক আঘাতগুলো রাশিয়ার জাতীয় স্মৃতিতে খুব গভীরভাবে গেঁথে আছে। এর কারণটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর। রাশিয়ার পশ্চিম সীমান্তে সুরক্ষার জন্য কোনো প্রাকৃতিক বাধা বা দেয়াল নেই, মানে কোনো দুর্ভেদ্য পর্বতমালা নেই। আছে শুধু এক বিশাল সপাট সমভূমি, যা যে কোনো আক্রমণকারী সেনাবাহিনীর জন্য একটা খোলা হাইওয়ের মতো কাজ করে। তার ওপর তাদের বেশিরভাগ বন্দরই শীতকালে বরফে জমে যায়, যা তাদের বাণিজ্য আর সামরিক শক্তিকে প্রায় পঙ্গু করে রাখে। তারা যেন ভৌগোলিকভাবেই একরকম আটকা পড়ে আছে। আর ঠিক এই কারণে উষ্ণ জলের বন্দর বা ওয়ার্ম ওয়াটার পোর্ট রাশিয়ার বিদেশ নীতির একটা প্রধান চালিকা শক্তি। এটা এমন একটা বন্দর যার জল শীতের সময় বরফে জমে যায় না,
ফলে সারা বছর নৌ চলাচল আর বাণিজ্য চালু রাখা যায়। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরটা ঠিক তেমনই একটা জায়গা। এটা হাতছাড়া হওয়ার মানে হল কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রভাব একদম শূন্য হয়ে যাওয়া। আর তাই এই বন্দরটা ধরে রাখতে তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। তাহলে এই সব তথ্যগুলো এক জায়গায় করলে আমরা কি দেখতে পাই? আমরা দেখি যে রাশিয়ার পররাষ্ট্রনীতি আসলে তার ভূগোল দ্বারা নিয়ন্ত্রিত। তারা যেন তাদের নিজেদের মানচিত্রেরই এক বন্দী, যেখান থেকে বেরোনোর কোনো সহজ পথ নেই, এবং তারা যেন বারবার একই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়। এই ভৌগোলিক বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে রাশিয়ার শত শত বছরের পুরনো একটা কৌশল। ধাপ ১, নিজের সুরক্ষার জন্য আক্রমণ করো, সীমানা বাইরের দিকে ঠেলে দাও। ধাপ ২, যে ভূমিটা দখল করলে সেটাকে একটা বিশাল বাফার জোন হিসেবে ব্যবহার করো। আর ধাপ ৩, শত্রুকে সবসময় সীমান্ত থেকে যতটা সম্ভব দূরে রাখো, কখনো নিজের দরজার কাছে আসতে দিও না। জার ইভান দ্য টেরিবল থেকে শুরু করে আজকের ভ্লাদিমির পুতিন পর্যন্ত এই কৌশলটা যেন রাশিয়ার ডিএনএতে খোদাই করা আছে। ভূ রাজনীতি বিশেষজ্ঞ টিম মার্শাল যেমনটা তার বইয়ে লিখেছেন, ভূগোল বদলায়নি, পুতিন আজও সেই একই মানচিত্রের বন্দী। এই একটা বাক্যই যেন পুরো পরিস্থিতিটা আমাদের সামনে তুলে ধরে। পশ্চিমের সেই অরক্ষিত সমভূমি, বরফে জমে যাওয়া বন্দর আর একটা নিরাপদ বাফার জোনের চিরন্তন চাহিদা, এই অপরিবর্তনীয় বাস্তবতাগুলোই আজও রাশিয়ার সমস্ত নীতি নির্ধারণ করে চলেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ভূগোলেই যদি রাশিয়ার নিয়তি হয়, তাহলে ২১ শতকে এসে এই দেশটির ভবিষ্যৎ কি? তাদের এই ঐতিহাসিক নিরাপত্তাহীনতা কি রাশিয়া এবং বাকি বিশ্বকে একটা চিরস্থায়ী সংঘাতের দিকেই ঠেলে দেবে? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।